to my dark side. কেমন আছো জান পাখিরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা তো জানো যে অনেকদিন ভিডিও দেই না, আর না দেওয়ার কারণটাও নিশ্চয়ই জানো। আর আমার ভয়েস শুন না যারা হচ্ছে জানো না তারাও নিশ্চয়ই বুঝে গেছো যে আমি এতদিন পর্যন্ত মানে ভিডিও কেন দেই নাই। তো আপুর এই অবস্থা, বলো কিভাবে আমি ভয়েস কভার করবো আর কিভাবে ভিডিও মেক করবো বলো। মানে অনেক হচ্ছে ইয়া করার পরে এখন একটু হচ্ছে সুস্থ আছি আল্লাহর রহমতে, তাই হচ্ছে ভাঙা ভয়েস নিয়ে হচ্ছে মানে ভয়েস কভার করতে বসে গেলাম। তো আই থিঙ্ক একটু সবাই মানায় নেবা, ঠিক আছে? তো চলো গল্পে ফেরা যাক। কখন থেকে জিমিনের পিছু পিছু ঘুরছে সুগা, কিন্তু বেচারা কথার সুযোগটা পাচ্ছে কই। জিমিনা সুগাকে পাত্তাই দিচ্ছে না। এই জিমিনা, কি হয়েছে? আরে শোনো না, আমার হাতে অনেক কাজ, এখন পরে কথা শুনবো। সুগা অধৈর্য হয়ে গেছে। হুট করে জিমিনের সামনে গিয়ে দাঁড়ালো সে। চমকালো জিমিন। সুগা এক পা সামনে গিয়ে শুধালো, কি হয়েছে বলো? আপনি একটা বোকা, মাথা মোটা। এবার সত্যি বোকা বনে গেল সুগা। গলা খাকার দিয়ে শুধালো, শোনো মচি জিমিনা, তুমি এভাবে বলতে পারো না আমাকে। কি করেছি আমি? হ্যাঁ, কি করেননি তাই বলুন। আপনার পেতনি মার্কা বোন জুস দিল আর আপনি সেটা ভাবিকে দিয়ে দিলেন কেন? আপনি বুঝতে পারেন না? আয়ু আপা এভাবে কি সহ্য করতে পারে না? আপনার বোন জাঙ্কুক ভাইকে পছন্দ করে, এজন্যই সবসময় ভাবিকে বিপদে ফেলতে চায়। বোকারাম কোথাকার। জিমিনের কথাগুলো হজম করতে কিছুটা সময় লাগলো সুগার, তবে বুঝতে অসুবিধা হলো না। বিষয়টা নিয়ে সুগার নিজেও ভেবেছিল একবার, জুস খেয়ে ওরকম হয়েছে, কিন্তু আয়ো যে এতটা নিজ কাজ করতে পারবে সেটা ভাবনায়ও আনতে পারিনি সুগা। আমি আসলেই বুঝতে পারিনি জিমিনা, আমি আর সাথে কথা বলবো এটা নিয়ে। এভাবে অন্যের সংসারে সমস্যা সৃষ্টি করলে ওর কপালেও শনি আছে। তুমি দেখো, হয় ঠিক মতো লেখাপড়া করবে না তো বিয়ে দিয়ে দেবো। সুগার কথায় জিমিন বেশ খুশি হয়েছে, মুস্কি হাসলো সে। এবারে ঠিক আছে। সুগা কেঁপে উঠলো একবার, তারপর মুস্কি হাসলো। এখন বলো, আমি বোকারাম? মোটেও না। হ্যাঁ, বুদ্ধি একটু কম, কিন্তু পুরোপুরি না। জিমিন একথা বলে দ্রুত অন্যদিকে চলে গেল। বেচারা সুগা একা একাই দাঁড়িয়ে রইল সেখানে। যে হোক, জাঙ্কুকের ডাক শুনে যে পেছন ফিরে তাকালো, দেখলো জাঙ্কুক তার দিকে এগিয়ে আসছে। হ্যাঁ বল, ভাবির কি অবস্থা এখন? আরে ভাই, কোনো মতে শুয়ে দিয়ে এলাম। তুই আর সুগা মিলে সবটা হ্যান্ডেল করে নে ভাই। ওকে, তুই রুমে যা। জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেললো, মুচকি এসে রুমের দিকে এগোলো। একটি মাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনা যিশুর জীবনকে বদলে দিয়েছে চিরতরে। প্রতিদিন পাড়ার মানুষের কটাক্ষ, স্কুলের সহপাঠীদের বিদ্রুপ, সব মিলিয়ে হাঁপিয়ে ওঠে যিশু। সমাজটা যেন বরাবরই অন্যায়কারীর পাশে দাঁড়ায়, কিন্তু যে অন্যায়ের শিকার তার জীবনটাই হয়ে পড়ে বিচারের কাঠগড়ায়। ধর্ষককে নিয়ে কেউ মুখ খোলে না, অথচ ভিকটিমকে শুনতে হয় আজীবন অপমান। পড়া টেবিলের সামনে বসে আছে যিশু, কিন্তু মনটা তার কোথাও যেন হারিয়ে গেছে। কিছুক্ষণ আগেই জিন যিশুর ঘরের দরজায় উকি দিয়ে গিয়েছেন। সামনে বার্ষিক পরীক্ষা, এই নিয়েই বেশ উদ্বিগ্ন তিনি। মেয়ের পড়াশোনার দিকে তার নজর সবসময় তীক্ষ্ণ। যিশুর বাবার সঙ্গে কথা বলে একজন হোম টিউটর রাখার পরিকল্পনা করেছেন জিন। লা 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 লা। ঘরে ঢুকে তার কণ্ঠে ভেসে আসা গানের সুরে থমকে গেল জাঙ্কুক, কিন্তু পর মুহূর্তে তার দৃষ্টি স্থির হয়ে গেল এক অসম্ভব দৃশ্যের উপর। নিজের টি শার্ট আর হাফ প্যান্ট পরে সে দাঁড়িয়ে আছে বিছানার উপর, চুলগুলো এলোমেলো খোলা, চোখে এক ধরনের নিষ্পাপ দুষ্টুমি, টলমলে পায়ে হাঁটছে। হঠাৎ বসে পড়েছে, আবার হেসে উঠছে। দৃশ্যটা যেন স্বপ্ন আর বাস্তবের সীমারেখা ঘোলা করে দিচ্ছে। জাঙ্কুক গিলে ফেললো এক ঢোক, এক নিঃশ্বাস। একে এতটা মোহময়, এতটা কামনাময় আগে কখনো দেখেনি। ও লেলে, আমার রানীভূত এসেছে রে। জাঙ্কুককে দেখে খিলখিল করে হেসে উঠলতে মুহূর্তে বাস্তবে ফিরল জাঙ্কুক। দরজাটা ধীরে ধীরে টেনে বন্ধ করে দিল সে। চোখে একরকম অস্পষ্ট তারা, তারপর নিঃশব্দে তের দিকে এগিয়ে গেল। বিছানার উপরে বসে থাকা এলোমেলো চুলের সেই উচ্ছল মেয়েটার দিকে। তুমি না বললে তোমার আসতে 2 মিনিট লাগবে? এই বুঝি 2 মিনিট? আমি কি অশিক্ষিত, সংখ্যা বুঝি না? শোনো, 1 2 3, তারপর হবে 9। তুমি 9 মিনিট লেট করেছো রাগী ভূত। জাঙ্কুককে ধরে আস্তে করে বিছানায় বসিয়ে দিয়ে বলল,
এমন ভয়ঙ্কর পড়াশোনা কে শেখালো তোমাকে হামিংবার্ড? এই দুষ্টু হেসে হেসে জাঙ্কুকের কোলে চেপে বসলো। দু হাতে গলা জড়িয়ে ধরে কয়েকবার ঘন ঘন চোখের পলক ফেললো। জাঙ্কুক ঠিক মতো হাসতেও পারছে না। যদি তার বউ রাগ করে, তুমি শিখিয়েছো রাগী ভূত, তোমার দোষ সব। জাঙ্কুক ধীরে ধীরে থেকে কোলে তুলে নিল। এর হাত দুটো তার গলায় আর পা দুটো শক্ত করে জড়িয়ে আছে জাঙ্কুকের পিঠের চারপাশে। মেয়েটা যেন পুরোটা ভরসা করে নিজের ওজনটা তুলে দিয়েছে তার প্রিয় মানুষের ওপর। হালকা হাসি মুখে মাঝে মাঝে কিছু ফিসফিস কথা চলাচলি। জাঙ্কুক এগিয়ে চলেছে ওয়াশরুমের দিকে। ইয়েস ম্যাডাম, সব দোষ আমার। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো গোসল সেরে নাও। ওয়াশরুমে ঢুকে দরজা টেনে বন্ধ করে দিল জাঙ্কুক। তারপর ধীরে ধীরে থেকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, যেন এই ঘরে প্রথমবার ঢুকেছে তের ভেজা চুল, এলোমেলো মুখের হাসি আর চোখে নেশার ঝাপসা দৃষ্টি। সব মিলিয়ে মেয়েটা অসম্ভব রকমের মোহময় লাগছে। জাঙ্কুক ভেতর ভেতর টাল খাচ্ছে। ইচ্ছেগুলো যেন দম বন্ধ করে জাগতে চাইছে, কিন্তু তে এখন পুরোপুরি হুঁশে নেই। এই ভাবনাটাই যেন তাকে থামিয়ে রাখলো। নিজেকে কঠোরভাবে সামলে নিল সে। নিজেকেই বলল, এখন না জাঙ্কুক, একটুও না। তুমিও গোসল করবে? বাথটবের দিকে এক পা এগিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো তে, একেবারে সরল ভাবে। জাঙ্কুকের চোখ দুটো যেন চেপে ধরেছে তার শরীরের প্রতিটি রেখা। এলোমেলো চুল, হাঁটু অব্দি পরা প্যান্ট আর টি শার্ট যা পেটের উপর উঠে গেছে। এই ভঙ্গিমাইতে যেন এক অদ্ভুত মোহ ছড়িয়ে পড়েছে। অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল জাঙ্কুক, কিন্তু কিছু বলার আগে তে আচমকা পানি ভর্তি বাথটবে বসে পড়ল। জাঙ্কুক কিছুটা চমকে ওঠে, শরীরে এক অদ্ভুত টান অনুভব করে। জাঙ্কুক বাবু, ও জাঙ্কুক বাবু, এদিকে এসো না। তের গলা শুনে জাঙ্কুক ঠোঁট কামড়ে কিছুক্ষণ হেসে নিল। মাথায় একটা খুনসুটি ঘুরপাক খাচ্ছে। আগামীকাল যখন তে আবার সবকিছু মনে করবে, তখন তার মুখটা কিভাবে বদলে যাবে, সেই ভাবনাটাই যেন তাকে আনন্দিত করছে। আমি বাবু? ওলে ওলে, তুমি তো বাবু না, তুমি হচ্ছ রাগী ভূত। তের কথা শুনে জাঙ্কুক হেসে ফেলল, যেন তের এই হাস্যকর ডাকে এক অন্যরকম শিহরণ অনুভব হচ্ছে। ও হামিংবার্ড, আর আবল তাবল বকতে হবে না, এসো মাথা ধুয়ে দিচ্ছি। গোসল সেরে নিলে ভালো লাগবে। জাঙ্কুকের মাথা ও চুল ধুয়ে দিতে এগিয়ে গেল। তে হঠাৎ করে তাকে বাথটবের ভেতর ফেলে দিল। তার চোখে মুখে খুশির ঝিলিক, যেন তে খুব মজা পেয়েছে। জাঙ্কুকের শরীরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। তের ভেজা শরীর, চুলের নখগুলো আর পানির ছোঁয়া একে অপরকে ঘিরে। তের উন্মুক্ত পেট, স্পষ্ট বক্ষ বিভাজনের খাজ আর পানির গায়ে ছিটানো স্নিগ্ধতা, সবকিছুই যেন জাঙ্কুককে এক ঝলকে অন্য জগতে নিয়ে যাচ্ছে। ফর্সা ওর উপর পানির ছোঁয়া তার মনোযোগ পুরোপুরি তের দিকে টেনে নিচ্ছে। নিজেকে সামলাতে নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে জাঙ্কুক, যার ফলস্বরূপ অস্থিরতা গ্রাস করে নিচ্ছে তাকে। তুমি সবসময় আমাকে ব্যথা দিয়ে আদর করো কেন? এর কথাগুলো বড্ড করুণ শোনালো। জাঙ্কুক তার দিকে মনোযোগ দিল এবার। তেকে কোলের উপর বসিয়ে জড়িয়ে ধরল সে। ডাজ ইট হার্ট মোর? খুব খুব। আমি তোমাকে আঘাত দিতে চাই না হামিংবার্ড, কিন্তু আমার স্পর্শই এমন, যেখানে ছুঁই দাগ হয়ে যায়। তাহলে ছুতে হবে না, যাও, তুমি পচা। তোমার কাছাকাছি না এসে তো আমি থাকতে পারবো না পাখি। এই যে এখন দূরে আছি, কেবল তোমার সম্মতির অপেক্ষায়। কিসের সম্মতি? জাঙ্কুকের কপালে আঙুল ছুঁয়ে শুধালোতে। তোমাকে নিজের করে নেওয়ার জন্য সম্মতি। না করেছে কে? মুস্কি হাসলো জাঙ্কুক। তার হাতটা ধরে কপাল থেকে নিচে নামিয়ে আনলো। মাতাল অবস্থায় কেউই এসবে না করে না হামিংবার্ড। কিছু বললো না এক মুহূর্তের জন্য। জাঙ্কুক স্থির হয়ে রইল, কিন্তু তারপর তার আচমকা কাছাকাছি চলে আসা তার মনোযোগ পুরোপুরি টেনে নিল। অবাক করে দিয়ে ধীরে ধীরে জাঙ্কুকের ঠোঁটের দিকে এগোতে শুরু করলো। শুকনো ঢোক গেল জাঙ্কুক, যেন তার গলা আটকে এসেছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, যেন হৃদয় তার বুকের ভেতরটা ভেঙে বের হয়ে আসতে চাচ্ছিল। তে এখন একদম তার ঠোঁটের কাছে। দুজনের মধ্যে একটা অবর্ণনীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ডোন্ট ডু দিস হামিংবার্ড, আই ওন্ট বি এবল টু কন্ট্রোল মাইসেলফ। পরে তুমি কষ্ট পাবে, তোমার খারাপ লাগবে। প্লিজ ডোন্ট ডু দিস। আমি এটাই করবো রাগে ভূত। তে জানে না সে আগুনে ঘি ঢালতে চলেছে, সেই আগুন যার তাপ সহ্য করার ক্ষমতা তের নেই। জাঙ্কুক তেকে থামাতেও পারবে না।
তার ভেতরের কামনা বাসনা তাকে তেকে থামাতে দিচ্ছে না। মনে মনে চাইছে তে তাকে গভীরভাবে ছুঁয়ে দিক। তারপর তে জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। এরপর সে তার চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে ঠোঁটের সমস্ত মধু পান করতে শুরু করলো। জাঙ্কুক দুবার লম্বা নিঃশ্বাস ফেললো। তারপর তার কোমর শক্ত করে হাত রাখলো। সে নিজেকে পুরোপুরি অনুভূতিতে মগ্ন করে দিল, যেন মুহূর্তটি তার জন্য এক নতুন অনুভবের জায়গা হয়ে উঠেছে। ধীরে ধীরে ব্যথায় বিষিয়ে উঠল তার কোমল ঠোঁট। মেয়েটা এখন সরে যেতে চাইছে, কিন্তু উন্মাদ জাঙ্কুকের আগ্রাসী থাবা তাকে সরতে দিচ্ছে না। কিছুক্ষণ পর জাঙ্কুক বুঝতে পারলো তে এখন নড়াচড়া করছে না। বুকটা ধক করে উঠল, যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। তে জ্ঞান হারিয়ে ফেলেছে। জাঙ্কুকের শরীর থেমে গেল, নিঃশ্বাসের গভীরতা আরো বেড়ে গেল। তার মন দুর্বিষহ অনুভূতির মধ্যে আটকে গেল। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছে। কয়েক মিনিট এমনই বসে রইল সে। মনে মনে নিজেকে বোঝাতে চেষ্টা করছিল এই উত্তেজনা, এই আবেগ, এসব সঠিক কিনা। মনে মনে নিজেকে অনেক কিছু বোঝাতে লাগলো। তে এখন নিজের মধ্যে নেই, বেহুশ সে। এই মুহূর্তে কিছু করা সম্ভব না। এটা অন্যায়। তুই জানলে ভীষণ কষ্ট পাবে। না জাঙ্কুক, তুই যথেষ্ট বুঝদার। এমন করতে পারিস না তুই। মেয়েটা হুঁশে নেই, তাকে দেখভাল করতে হবে। নিজেকে নিজেই মোটিভেট করতে লাগলো জাঙ্কুক। পার্টি শেষে সবাই যার যার বাসায় চলে গিয়েছে। বাসার লোকজনও যার যার রুমে চলে গিয়েছে। কেবল আয়ু ড্রয়িং রুমে বসে আছে। যে হোক বাসায় ফেরেনি, জাঙ্কুকের সাথে দেখা করে তারপর বাসায় ফিরবে। আয়ুর দিকে তাকাতেই কিছুটা ভাবুক হয়ে গেল যে হোক। তারপর মনে পড়লো কিছুক্ষণ আগে এই মেয়েটাই সুগাকে একটা জুসের গ্লাস দিয়েছিল। আর তারপর কি হয়েছে সেটা সবাই জানে। ক্রুর হাসলো যে হোক। ধীর পায়ে আয়ুর দিকে এগোতে লাগলো। হেই বিউটি কুইন, একা একা বসে আছো কেন? আচমকা পুরুষালী কণ্ঠ শুনে মাথা উঁচিয়ে সামনে তাকালো আয়ু। সাদা রঙের পোশাকে শ্যামবর্ণ জেহবকে দারুণ লাগছে। সেটা আপনাকে কেন বলবো? হু আর ইউ? নাইস কোশ্চেন। না বললে বলতে হবে না। তুমি জাস্ট আমাকে এটা বলো, এই ড্রিঙ্কসে তুমি অ্যালকোহল মিশিয়েছিলে কেন? চমকালো আয়ু। এই ভদ্রলোক কিভাবে জানলেন সেসব? ইতস্ততভাবে বলল আয়ু। কি সব বলছেন? ভুল কিছু তো বলিনি বিউটি কুইন। জিমিন, জিমিন। জাঙ্কুকের আগমনে নড়ে চড়ে বসলো আয়ু। যে হোক বসা থেকে উঠে দাঁড়ালো। তোর জন্য অপেক্ষা করছিলাম। ভাবি কেমন আছে এখন? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো জাঙ্কুক। এখনো ভেজা জামা কাপড় পরে আছে সে। সমস্ত শরীর থেকে পানি পড়ছে। আগের মতোই। ঠিক হয়ে যাবে। তোর এই হাল হলো কেন? আর বলিস না। যাবে, সাবধানে যাস। ওকে দোস্ত, পরে দেখা হবে। জাঙ্কুক হাসি মুখে বিদায় দিল জেহবকে। এর মধ্যে জিমিনও ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। ভাইয়া ডেকেছেন? হ্যাঁ, রুমে যা, তোর ভাবির জামা কাপড় রাখা আছে, চেঞ্জ করিয়ে দে। জিমিন মাথা নেড়ে দোতলার দিকে এগোলো। আয়ু ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠেছে। নিজের বউয়ের পোশাক চেঞ্জ করার জন্য অন্য কাউকে বলার মানে হলো নিশ্চয় ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। আনন্দে নাচতে ইচ্ছে করছে আয়ুর। জাঙ্কুক ধীর পায়ে দোতলায় যাচ্ছে। তেকে অন্যভাবে দেখলে কোনোভাবেই নিজেকে সামলাতে পারতো না জাঙ্কুক। সেই কারণেই জিমিনকে জামা কাপড় চেঞ্জ করতে পাঠালো। ঘড়িতে সময় রাত 12:11। আকাশে মেঘ করেছে, ঠান্ডা হাওয়া বইছে। গ্রীষ্মকালের সময়টা এমনই হয়, যখন তখন কালবৈশাখীর আনাগোনা লেগেই থাকে। দরজার বাইরে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। ভেতরে জিমিন থেকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিচ্ছে। আয়ু পা টিপে টিপে এদিকেই আসছে। জাঙ্কুকের সাথে তার সম্পর্কটা ঠিক কেমন সেটা সুস্পষ্ট জানা না সত্ত্বে শান্তি নেই তার। হয়েছে? জিমিন ঘরের দরজা খুলতেই জাঙ্কুক প্রশ্ন ছুড়ে দিল। হ্যাঁ, আমি যাচ্ছি ভাইয়া, কিছু দরকার হলে ডাক দেবেন। জিমিন ঘর থেকে বেরিয়ে দরজার বাইরে দাঁড়িয়েছে। জাঙ্কুক ঘরে ঢুকে দরজা আটকে দিতে দিতেই বলল, এখন কিছু লাগবে না, তুই গিয়ে ঘুমা। ঠিক আছে। জিমিনকে এগিয়ে আসতে দেখে আয়ু চুপচাপ সিঁড়িতে দাঁড়িয়ে রইল। দেখা হলো দুজনের। কিছু লাগবে আপনার? না। আচ্ছা। জিমিন শোন। জিমিন চলে যেতে পা বাড়াতেই আয়ু দাঁড় করিয়ে দিল তাকে। জিমিন বলল, কিছু বলবেন? এভাবে কি তুই চেঞ্জ করিয়ে দিলি কেন? আয়ুর প্রশ্নে থতমত খেয়ে গেল জিমিন। সত্যি বলতে এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। জাঙ্কুক কেমন জিমিনও একটু একটু জানে, সবকিছুই তার কানে আসে। কিন্তু সেই মানুষ তার বউয়ের জামা কাপড় অন্য একটা মেয়েকে দিয়ে কেন চেঞ্জ করালো সেটাই বুঝতে পারছে না বেচারি জিমিন। আমি নিজেও জানি না। ও
জিমিন কথা বাড়ালো না, নিজের কাজে চলে গেল। সারা রাতের ঝড়ের আঘাতে প্রকৃতির স্বাভাবিক রূপ ব্যাহত হয়েছে। রাতে ভালো ঘুম হয়নি জাঙ্কুকের। তের পাশে বসে থেকেছে, আবার এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে অনেকক্ষণ। মাঝে মধ্যে বুকের ভেতর জড়িয়ে ধরেও রেখেছে, কিন্তু না, কিছুতেই ঘুম আর আসেনি জাঙ্কুকের। তার মতো কন্ট্রোললেস পুরুষের জন্য বউয়ের থেকে এভাবে দূরত্ব বজায় রাখা আর যুদ্ধ করার সমান। কিন্তু কি আর করার, বাচ্চা বউ তার। জাঙ্কুকের থেকে গুনে গুনে 14 বছরের ছোট, তার উপর নিজের খালার মেয়ে। যতই রাগারাগি করুক, জোরাজুরি করুক, সেসব কেবল মানসিক অস্থিরতা থেকে। কিন্তু জাঙ্কুকের প্রকৃত আচরণ এমন না। মনে মনে সেও একজন ভালো মানুষ। আমি কোথায়? চোখ মেলে তাকাতেই জাঙ্কুককে সামনে বসে থাকতে দেখলো তে। উন্মুক্ত শরীরে হাফ প্যান্ট পরে বসে আছে সে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তের কণ্ঠস্বর শুনে নড়ে চড়ে উঠলো জাঙ্কুক। স্মৃতিশক্তি কি গেছে? তে ধীরে ধীরে উঠে বসলো, আশপাশে নজর বুলাতে লাগলো। মাথাটা এখনো কেমন ঝিমিয়ে আছে তার। চোখ বন্ধ করে সবকিছু মনে করতে গেল। গতকালকে রাতের ঘটনাগুলো আচ্ছা আচ্ছা মনে পড়ছে। না, ঠিক আছে আমি। আমার ওরকম কেন হয়েছিল? জাঙ্কুকের কপালে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। তেকে ধরে কোলে বসালো। তপ্ত নিঃশ্বাস ছাড়লো তে। সবসময় এমন ঘেঁষাঘেঁষি করতে হবে কেন? সেটা তো আমি জানি না হামিংবার্ড, তবে শীঘ্রই জেনে যাব। কিভাবে? জানতে পারবে অবশ্যই। এখন চলো ব্রেকফাস্ট করে নিবে। আজকে জাঙ্কুকের ব্যবহারে অবাক হইতে। এই জাঙ্কুকে কি সেই মানুষটি যে বিয়ের রাত থেকে তাকে মানসিক শারীরিক নির্যাতন করত? কেমন রাগে রাগে চোখে তাকাতো সবসময়, একটু হলেই জোরাজোরি করত। মানুষ একজনই আছে, তবে বদল ঘটেছে অনেক। ভালোবাসার অভাব একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। একটা সময় সে নিজেকে এমন ভাবে গড়ে নেয় যে তাকে দেখলেও ভয় লাগে। এর অন্যমনস্ক হয়ে থাকা বেশ খেয়াল করছে জাঙ্কুক। কি হয়েছে হামিংবার্ড? নাথিং, চলুন। হ্যাঁ চলো। বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন কিম নামজুন। গতকাল থেকে ধুম জ্বর, এজন্য তার শ্বশুর বাড়ির পার্টিতেও যেতে পারেনি কেউ। যিশুকে অবশ্য একাই যেতে বলেছিলেন তিনি, কিন্তু যিশু একা যায়নি। জাঙ্কুক ওনাদেরও পার্টিতে নিমন্ত্রণ জানিয়েছিল। বাবা, ওষুধ খেয়েছো সকালে? চুল বেনুনি করতে করতে বাবার ঘরে এলো যিশু। 2 দিন হলো নিয়মিত স্কুলে যাওয়া শুরু করেছে সে। এর আগে মাঝে মধ্যে যেত, কারণ সহপাঠী, পাড়া প্রতিবেশীদের অদ্ভুত দৃষ্টি আর কথাবার্তা বিষের মতো লাগে যিশুর। কিন্তু এখন নিজেকে শক্ত করে নিয়েছে মেয়েটা। জীবন মানেই যুদ্ধ। বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। এখানে পিছুপা হওয়ার কোনো সুযোগ নেই। কে কি বললো এসব গায়ে না মেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনে সবার কথা শুনতে নেই। কিছু লোকজনের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে হয়। নিজেকে ভালোবাসতে পারলেই জীবন সুন্দর। হ্যাঁ, স্কুলে যাচ্ছিস? জি বাবা। ঠিক আছে, সাবধানে যাস। আর হ্যাঁ, তোর মায়ের কাছে টাকা দিয়েছি। কি সব কিনবি বললে গতকাল? ওই আইলিন না মাস্করা? বাবার কথায় হো হো করে হেসে উঠলো যিশু। আইলিন না বাবা, আইলাইনার। আর মস্করা না, ওটা হবে মাস্কারা। ওই হলো একই কথা। তোর মা তো সাজগোজ করতেন না তেমন, সেজন্য আমিও এসব চিনি না। লিপস্টিক আর ক্রিম পর্যন্তই চিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি যাচ্ছি, তুমি দুপুরে ওষুধ খেয়ে নিও। কিম নামজুন মুচকি হেসে মাথা নাড়ালেন। যিশু হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এমনিতেই দেরি হয়ে গেছে, দ্রুত পা না চালালে আরো দেরি হয়ে যাবে। বাইরে সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। কাঁচের জানালা জুড়ে শহরের ঝিকিমিকি আলো। অফিসের আলো আধারী ঘরে কম্পিউটারের স্ক্রিনে ভেসে থাকা ফাইলের ছায়া দুজনের মুখে পড়ে আছে। ঘড়ির কাঁটা 6টা পেরিয়ে গেছে। ম্যানেজার ওহান ডেস্কের উপর রাখা ফোনটা রেখে গম্ভীর ভঙ্গিতে জাঙ্কুকের দিকে তাকালো। স্যার, মিলান থেকে কল এসেছিল। তার কণ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট। লিগ্যাল অডিট ইস্যু, সিগনেচার জালিয়াতির অভিযোগ উঠেছে, আর কয়েকটা গুরুত্বপূর্ণ ডিল ঝুলে যাচ্ছে। আপনাকেই যেতে হবে। জাঙ্কুক নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল জানালার বাইরে। ঝলমলে শহরের মাঝেও তার চোখে ঘনীভূত অন্ধকার। ইতালিতেও অফিস আছে তার, কিন্তু সেখানে বছরে 2 কিংবা 3 বারের বেশি যাওয়া হয় না তার। বিশ্বস্ত কর্মচারী সব, তারাই সবকিছু সামলে রাখে। জাঙ্কুকের বাবার স্বপ্ন ছিল ইতালিতে ব্যবসা করা, আর সেই স্বপ্ন পূর্ণ করতেই বছর 5 আগে ইতালিতে নিজেদের অবস্থান তৈরি করতে শুরু করেছিল জিয়ন জাঙ্কুক খান আরিশ। কেউ আমার নামে সাইন করেছে? জাঙ্কুকের গলা নরম কিন্তু তীক্ষ্ণ।
হ্যাঁ স্যার, ওদের ধারণা এটা অভ্যন্তরীণ কাজ, তদন্তে আপনার উপস্থিতি জরুরি। পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। জাঙ্কুক চেয়ার থেকে উঠে দাঁড়ালো, ব্লেজারের কলার ঠিক করে নিল। চোখে যেন আগুন আর বরফ একসঙ্গে খেলা করছে। মানুষ বরাবরই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না, তারাও পারেনি। অভ্যন্তরীণ কাজ মানে অফিসের কেউ না কেউ করেছে। আমি যাচ্ছি, আগামীকাল সকালের ফ্লাইট ঠিক করো। আর হ্যাঁ, কাউকে কিছু জানানোর দরকার নেই। গট ইট? ঠিক আছে স্যার। জাঙ্কুক নিঃশব্দে নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। ওহান মধ্যবয়সী, যৌবনের শুরু থেকেই খান ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। ড্রয়িং রুমে বসে আছে সুগা। জিমিন রাতের খাবারগুলো গরম করছে, মাঝে মধ্যে সুগা গিয়ে রান্নাঘরে উকি দিচ্ছে, কিন্তু জিমিন বিশেষ পাত্তা দিচ্ছে না তাতে। হঠাৎ কলিং বেলের শব্দে নড়ে চড়ে উঠল জিমিন। এই সময় কে আসতে পারে সেটা ভালো করেই জানে সে। নিজের ঘরে গতকাল রাতে কি কি হয়েছিল সেসব মনে করতে চেয়েও মনে করতে না পারায় বেশ বিরক্ত। বিরক্তিতে বসে থেকে উঠে দাঁড়াচ্ছে, আবার দাঁড়ানো থেকে বসে পড়ছে। এমন ছটফট করছো কেন? জাঙ্কুক তে গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের জামা কাপড় টেনে টুনে ঠিক করার চেষ্টা করে বলল, কই না তো, মানে ছটফট করছি না তো। জাঙ্কুক ব্লেজার খুলে বিছানায় ছুঁড়ে ফেললো। শার্টের বোতামগুলো আলগা করতে করতে তের দিকে এগোচ্ছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সেটা। কি বোঝা যাচ্ছে? জাঙ্কুক তের একেবারে কাছাকাছি এসে দাঁড়ালো, এতটা কাছাকাছি যে দুজন দুজনের নিঃশ্বাস অব্দি শুনতে পাচ্ছে। কালো শার্টে এই লোকটাকে এত দারুণ লাগে যে চাইলেও এক পলক না তাকিয়ে থাকতে পারে না। তার এখন শার্টের বোতামগুলো সব খোলা। শুকনো ঢোক গিলল। তুমি আমাকে কিস করেছো হামিংবার্ড? ফিসফিস করে বলল জাঙ্কুক। তের চোখগুলো বড় বড় হয়ে গেছে। তোতলানো ভঙ্গিতে শুধালো সে, না মানে আসলে আমি করিনি, আমি কিচ্ছু করিনি। হয়তো করেছো, এবং আমি চাই এটা তুমি প্রতিদিন করো, প্রতি রাতে করো। জাঙ্কুকের কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে ফেললো। ঘন ঘন চোখের পলক ফেলে তাকাচ্ছে তে। আমি কখন করেছি? গতকাল রাতে। লজ্জায় চোখ মুখ কুচিয়ে ফেলল তে। ইস, নেশার ঘরে কি কি যে করেছে সেসব ভেবেই রাগ লাগছে। আমি কি না মানে আমি কি আর কিছু না? আমার থেকে হাজার গুণ ভদ্র তুমি। আমি মাতাল হলে তো গেল সব। তে কিছু বললো না, মাথা নিচু করে রইল। জাঙ্কুকের কপালে ঠোঁট ছুঁয়ে দিল, পরপর দুই গালেও কিস করলো, তারপর ঠোঁটে। সময় নিয়ে বেশ আগ্রাসী থাবা বসালো সে। তে জানে জাঙ্কুকের স্পর্শ এমনই, এক প্রকার সয়ে গেছে এখন। আপনি কি জানতে পেরেছেন আমি কিভাবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না হামিংবার্ড, সে ব্যবস্থা হয়ে গেছে। যে কাজ করেছে তার জন্য তার যোগ্য জায়গা নির্ধারণ করা হয়েছে। তুই কিছু বুঝতে পারলো না, তবে মাথা নাড়ালো কেবল। শোনো। জি বলুন। আগামীকাল সকালে ইতালি যাচ্ছি আমি। কেন? হুট করে প্রশ্ন করাতে নিজেই অবাক হলো তে। এভাবে রিয়াক্ট কেন করলো সে? জাঙ্কুক মুচকি এসে বলল, ওখানে অফিসে ঝামেলা হয়েছে, আমাকে যেতেই হবে পাখি। দুদিনের ব্যাপার, আমি সবসময় তোমার সাথে যোগাযোগ রাখবো। জিমিন থাকবে তোমার সাথে 24 ঘন্টায়। আমি কি ভয় পাই নাকি? জাঙ্কুক থেকে কোলে তুলে নিল, কোলে করে নিয়ে বিছানার দিকে এগোলো। ধীরে ধীরে শুইয়ে দিল তাকে। মোটেও না, তুমি কত সাহসী সেটা আমার থেকে ভালো আর কে জানে। মানে কি বলতে চাচ্ছেন? আমি ভীতু? তাহলে সাহস দেখাও, কিস মি অ্যাগাইন। তে দমে গেল, প্যালপ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। তে এমন অবস্থা দেখে জোরে হেসে উঠল জাঙ্কুক। থাক, আপাতত ডিনার করতে চলো, সকালে ফ্লাইট আছে, গোছগাছ করতেও হবে। আমি ফ্রেশ হয়ে আসছি। জাঙ্কুক বসা থেকে উঠে শার্ট খুলে রেখে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল। তেও উঠে বসেছে। ঠিক আছে। পোর্তা নোভা এলাকার স্কাইস্ক্রাপার বিল্ডিং এ অবস্থিত অফিসটি দেখে মনে হয় সিনেমার কোনো দৃশ্য। কাঁচে ঢাকা 18 তলা বিল্ডিং এর করিডোরে হাঁটছে জাঙ্কুক, চোখে কালো সানগ্লাস, কালো রঙের কোট। রিসেপশনে দাঁড়িয়ে এক তরুণী ইতালিয়ান উচ্চারণে বলল, স্যার, দ্য বোর্ড ইজ ওয়েটিং ফর ইউ। জাঙ্কুক সামান্য মাথা নেড়ে ভেতরে ঢুকলো। কনফারেন্স রুমে ভেতরে যেন টান টান উত্তেজনা। সিএফও, লিগ্যাল হেড এবং একজন নতুন মুখ, লিনা রিচি, কোম্পানির নিউলি অ্যাপয়েন্টেড ক্রাইসিস অ্যাডভাইজার। তিনি এক তরুণী, চোখে ক্যাট আই গ্লাস,
মাথায় খোলা চুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চমৎকার ইতালিয়ান ইংরেজ মিশ্রণে কথা বলেন। জাঙ্কুককে দেখেই সকলে মুচকি হাসলো, নিজেদের মধ্যে হালকা কথাবার্তা শুরু করে। মিটিং এ মনোযোগ দিল সবাই। লিনার নজর জাঙ্কুকের দিকে। এমন সুদর্শন যুবক বাংলাদেশেও থাকতে পারে, সেটা আগে জানা ছিল না এই ইতালিয়ান নারীর। ঘড়িতে সময় রাত 11টা। নিজের ঘরে পায়চারি করছে তে। গতকাল সকালে না জানিয়েই বেরিয়ে গেছে জাঙ্কুক। তেকে ডাকেও নি, ঘুমিয়েছিল সে। এটাই হয়তো কারণ, কিন্তু বিষয়টা তার ভালো লাগেনি একদমই। অবশ্য ইতালি পৌঁছে ভিডিও কলে কথা বলেছে জাঙ্কুক। বাংলাদেশ সময় রাত 12টায় মিলান শহরে পৌঁছায় সে। ওখানে তখন রাত 8টা। স্বাভাবিকভাবেই তখন অফিস বন্ধ, তাই জানাই মিটিং হবে পরদিন অর্থাৎ আজ। কিছুক্ষণ আগেও কল করেছিল জাঙ্কুক, বলল মিটিং এ জয়েন হবে। বাসায় ফিরতে ফিরতে একটু দেরি হতে পারে, তবে যত রাতই হোক সে ফ্রি হলেই কল করবে। তে যেন না ঘুমিয়ে গিয়ে তার জন্য অবশ্যই অপেক্ষা করে। কিন্তু এসব আশ্বাসের পরও আজকের মন একেবারে অস্থির। সেই তে যে এতদিন জাঙ্কুকের থেকে দূরত্ব চাইতো, আজ যেন মাত্র 2 দিনের এই দূরত্বেই হাঁপিয়ে উঠেছে। ওই আত্মাকল লোকটাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছে না যেন। চারপাশটা অদ্ভুত শূন্য মনে হচ্ছে, বুকের ভেতর খালি খালি লাগছে, কেমন যেন হাহাকার জমেছে। সকাল থেকে তেমন ঘর থেকেও বের হয়নি সে, কেবল দুপুরে খাবার খেতে বের হয়েছিল, তাও অল্প। সকালেও কিছু খায়নি। জাঙ্কুককে অবশ্য মিথ্যা বলেছে তে, সকালে খায়নি সেসব বললে জাঙ্কুক রাগ করতো। খাবার খেতে ইচ্ছে হয়নি তের, কেন জানি গলা দিয়ে খাবার নামছিল না, তাই সে খাবার না খেয়ে রুমে চলে এসেছিল সকালে। জাঙ্কুক বলেছিল 2 দিনের মধ্যেই ফিরবে, কিন্তু সেই 2 দিনের ফুরায় কই। ভাবি জিমিন এসেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তে পায়চারি বন্ধ করে দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভেতরে এসো আপু। জিমিন ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। তে একটা চেয়ার টেনে ইশারায় বসতে বলল জিমিনকে। বসবো না ভাবি, ঘরে বসে আছেন কেন? এমনি। জানি সব। কি জানো? কিছুটা অবাক হয়ে শোধালোতে। জিমিন মুচকি হাসলো। ভাইয়া নেই বলে আপনার মন খারাপ? বিষম খেলোতে। জিমিন আশেপাশে তাকিয়ে টেবিলের উপরে রাখা পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দিল তার দিকে। ধীরে সুস্থে পানি পান করলো সে। মোটেও তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, বাইরে চলুন ভাবি, আপনার ননদের পেঁচার মতো মুখটা দেখতে ভালোই লাগছে আজ। আয়ু আপুর ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো তে। জিমিন হাসলো। হ্যাঁ, কি হয়েছে তার? দুপুরে শুনলাম জাঙ্কুক ভাইয়া আয়ু আপাকে পড়াশোনার জন্য বাড়ি থেকে অন্য কোথাও পাঠাবে, বিদেশে হয়তো। ও, তাহলে তো ভালোই হবে। বিদেশে গিয়ে পড়াশোনা করবে, তাতে পেঁচার মতো মুখ করার কি হয়েছে? আহা ভাবি, আপনি কিছুই বোঝেন না। এই মাথা চুলকে নিল কিছুক্ষণ। আসলে কি কিচ্ছু বোঝে না সে? মনে মনে নিজেকেই এক দফা প্রশ্ন করে নিল সে। জিমিনদের হাব ভাব দেখে ফের বলল, আরে আয়ু আবা তো জাঙ্কুক ভাইয়াকে পছন্দ করে। হ্যাঁ তা করে, শুধু পছন্দ না, পারলে অন্য কিছুও করতো। ভেঙচি কেটে বলল তে, কিন্তু বলার পরেই নিজের ভেতরটা কেমন চুপসে গেল। জেলাস সে। অসহায়ের মতো তাকিয়ে রইল জিমিনের দিকে। কেন এমন লাগছে? কেন বুকটা খচখচ করছে? সেটা নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না এই বেচারি। সে যাই হোক ভাবি, মূলত জাঙ্কুক ভাইয়ের থেকে দূরে চলে যেতে হবে বলেই তার এই পেঁচার মতো মুখ করে থাকা। তা হঠাৎ জাঙ্কুক এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোমার জুসে মদ মিশিয়েছিল ওই পেতনি। তে চমকালো, বিস্ময় চোখ বড় করে বলল, সত্যি আয়ু আপু করেছিল? হ্যাঁ। চুপ করে রইল তে। মেয়েটার মনে এত বিষ। জিমিন ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, খাবার খেতে আসুন, আমি গিয়ে খাবার গরম করছি। তে কোনো জবাব দিল না। এক মুহূর্তে যেন চিন্তায় ডুবে গেল। মায়ের একটা কথা ভেসে উঠল মনে, ঘর আর বর সামলিয়ে রাখতে হয়। কিছু নারী থাকে যারা নিজে থেকেই পুরুষ মানুষের মাথা ঘোরাতে চায়। আয়ুর ক্ষেত্রে কথাটা হুবহু মিলে যাচ্ছে। তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো তে। জাঙ্কুকের ব্যাপারে সে কোনো ছাড় দেবে না, একটুও না। ভবিষ্যতে কি হবে সেটা জানে না তে, কিন্তু এই মুহূর্তে, এই বর্তমানে জাঙ্কুক তার স্বামী, আর স্বামীর ভাগ তা কোনো মেয়েই মেনে নিতে পারে না। তেও সেই নিয়মের বাইরে নয়। রাত 10টা। মিলান শহরের রাস্তাগুলো এখনো ভিড় আর জীবন ঘনিষ্ঠতায় পূর্ণ। আকাশে উজ্জ্বল তারাগুলোর মেলা, আর হালকা বাতাস শহরের অট্টালিকাগুলোর মাঝে বয়ে যাচ্ছে। জাঙ্কুক মিটিং শেষ করে কালো রঙের রোলস রয়েস ফ্যান্টম গাড়ি থেকে নামলো। গভীরভাবে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে সে। তার চোখে এক ধরনের কঠোরতা, মনের মধ্যে কিছু চিন্তা ভীষণ তীব্র। অফিসের
বিষয়গুলো নিয়ে চিন্তিত সে। জাঙ্কুক এগিয়ে যাচ্ছে, গেট পেরিয়ে বাসার দরজার দিকে এগোলো। তার মন এখন একেবারে তের দিকে। বাসায় ঢুকতে ঢুকতে থেকে হোয়াটসঅ্যাপে একবার কল দিল সে, কিন্তু কল রিসিভ করলো না তে। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল জাঙ্কুক। ইতালির সময় 10:15 বেজেছে, তার মানে বাংলাদেশে এখন গভীর রাত। নিশ্চয়ই ঘুমিয়ে গিয়েছে। লম্বা নিঃশ্বাস ফেলে দরজার লক ঘুরিয়ে ফ্ল্যাটে ঢুকলো চুপচাপ। ডিনার আগেই সেরে নিয়েছে, তাই এখন দরকার একটা লম্বা ঠান্ডা শাওয়ার। কিছুক্ষণ পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তার শরীরের উপর থেকে টপ টপ করে পানি ঝরছে। তার ত্বক স্নিগ্ধ আর মোলায়েম দেখাচ্ছে, মাথার চুলগুলো কিছুটা ভিজে আছে, আর মুগ্ধকর ভাবে তার ঘাড়ের কাছে কিছু কিছু বুদে আসছে। সে তোয়ালে দিয়ে তার গা মুছে নিচ্ছে, এক হাতে তোয়ালে ধরে আর অন্য হাতে চুলের মধ্যে আঙুল চালাচ্ছে। তার চোখগুলো কিছুটা বিষণ্ণ, তবে সেই গভীরতা ছিল কেবল তের জন্য। মেয়েটাকে বড্ড মনে পড়ছে তার। দুটো রাত তেকে ছাড়া কাটাতে হচ্ছে ভাবতেই অস্থির হয়ে উঠল জাঙ্কুক। বিছানায় বসে আবারও কল দিল তেকে। বাংলাদেশ সময় রাত 2:33। ঘুম ঘুম চোখে কোনো মতে ফোনটা কানে ধরল তে। হামিং বার্ড। ধরফড়িয়ে উঠে বসলো তে। জাঙ্কুক কল করেছে, কিন্তু কেন? বাসায় থাকলে আবার কল দিচ্ছে কেন? চোখ ডলতে ডলতে চারপাশে তাকালো সে। ঘরের নিস্তব্ধতা যেন আরো বেশি করে বুঝিয়ে দিল কিছু একটা ঠিক নেই। হঠাৎই মনে পড়লো জাঙ্কুক তো দেশে নেই। মাথায় যেন এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। ঘুম আর জাগরণের মাঝে তের মন গুলিয়ে গিয়েছিল কিছুক্ষণ, তাই ভুলে গিয়েছিল জাঙ্কুক এই মুহূর্তে হাজার মাইল দূরে। জাঙ্কুক, আপনি কখন ফিরবেন? তের প্রশ্নটা শুনে বালিশে মাথা রেখে হালকা চোখ বন্ধ করে একটু ভাবলো জাঙ্কুক। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা তার। আগামীকাল রাতে, সকালে ফ্লাইট। বাসায় পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাত 12টা বেজে যাবে। ও আচ্ছা। ইয়েস পাখি, মিস করছো আমাকে?